ব্রিক মুভিটিতে একদল ভাড়াটে যারা তাদের বাড়িতেই আটকে যায় যখন তাদের অ্যাপার্টমেন্টের বাইরে একটি রহস্যময় প্রায় ভিন গ্রহের মতো কালো ইটের দেওয়াল রাতারাতি উঠে যায়, যা অ্যাপার্টমেন্টটিকে সম্পূর্ণ ঘিরে ফেলে। দেওয়ালটি দুর্ভেদ্য, এর মধ্যে রয়েছে আশ্চর্যজনক চুম্বকীয় শক্তি। ভিতরে যারা রয়েছে তাদের পালানোর কোনো পথ নেই। ভিতরে ইন্টারনেট এমনকি জলও বন্ধ হয়ে গেছে। অক্সিজেন কতক্ষণ থাকবে জানা নেই। ভিতরে তাদের সঙ্গে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। এজন্য কোনো পাজল গেমের মতো, যেন কেউ ওদের ভিতরে রেখে বাইরে থেকে গেম খেলে চলেছে। এই দেওয়ালের ইটের শেপগুলো একটির থেকে অন্যটি সম্পূর্ণ আলাদা। ইতিমধ্যে ওরা আবিষ্কার করে যে বাড়িওয়ালা মৃত আর তার হাতগুলো কাটা রয়েছে, কিন্তু হাতগুলোর বাকি অংশগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। ওদের মধ্যে একজন বিশ্বাস করে যে নিশ্চয় বাইরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে, তাই ওদের নিরাপদে আটকে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাকিরা মরিয়া হয়ে ওঠে এই অ্যাপার্টমেন্টের বাইরে বেরোনোর জন্য। ধীরে ধীরে তারা এই দেওয়ালের পিছনের রহস্য কি সেটা বুঝতে পারে। ওরা কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নিতে হবে বন্ধুরা। আজ আমি 2025-এ নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ব্রিক মুভিটিকে সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দিন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এইরকমই থ্রিলার মুভি এক্সপ্লেনেশন পেতে গেলে অবশ্যই আই বাটনটিকে চেক করে নেবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনীটির দিকে এগিয়ে যাই। একজন মহিলা ভীষণ রেগে তার বাড়ির দরজা খোলে, কিন্তু সামনে একটা দেওয়াল ওর রাস্তায় বাধা দেয়। দেওয়ালটি ঠান্ডা ধাতুর মতো চকচকে। দেওয়ালটি একদমই মানুষের তৈরি মনে হচ্ছে না। স্বামী আর স্ত্রী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা বুঝে উঠতে পারছে না এটা কি। পুরুষটির নাম জিম আর মহিলাটির নাম এলি। জিম তাড়াতাড়ি দরজার পাশে লাগানো মনিটরের দিকে এগিয়ে যায়, কিন্তু স্ক্রিনে বরফের মতো ঝিলঝিলে ছবি দেখতে পাওয়া যায়। সেই সময় পিছন থেকে এলির ভয়ার্থ কণ্ঠস্বর শুনতে পায় জিম। জিম দেয়াল থেকে পিছন ফিরে চলে যায় এলির কাছে। ও দেখতে পায় না যে নীল রঙের একটি চকচকে আলো দেওয়ালটির মধ্যে দিয়ে পেরিয়ে গেল। এলির চোখে স্পষ্ট ভয়ের ছাপ, কারণ জানলাগুলো ওই একই কালো ইট দিয়ে পুরো বন্ধ হয়ে গেছে। এলি রেগে দেয়ালটিতে এক লাফ মারলো, কিন্তু দেয়ালটা একটুও নড়ল না। এর থেকেও ভয়ের কারণ হলো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। জিম মোবাইলটিকে নিয়ে এধার ওধার ঘোরাফেরা করলে ওর মনে হলো যে দেওয়ালের কাছে গেলে মোবাইলে ইলেকট্রোম্যাগনেটিকের মতো কিছু কাজ করছিল। তিনি টুল বক্স থেকে একটা ড্রিল বের করলো আর দেওয়ালটিতে ছেদ করার চেষ্টা করলো, কিন্তু দেওয়ালটিতে একটা স্ক্র্যাচও এলো না। দুজনে মিলে চেষ্টা করলে ড্রিলের রডটা গরম হয়ে লাল হয়ে যায়, কিন্তু দেওয়ালটাতে একটুও দাগ লাগে না। এলি হার মানে না, ও রুমের বাকি দেওয়ালগুলোতেও ড্রিল করতে শুরু করে, কিন্তু ও বুঝতে পারে যে দেওয়ালের অন্য প্রান্তেও সেই কালো ইটের দেওয়ালটা রয়েছে। মনে হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টকে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ওরা কি করবে ভাবছিল, তখনই পাশের ফ্ল্যাট থেকে একজন কাপলের ঝগড়া শুনতে পাওয়া যায়। এবারে এলি দুটো ফ্ল্যাটের মাঝখানের দেওয়ালে ড্রিল করে আর দেওয়ালটা ছেদ হয়ে যায়। ওপারের ফ্ল্যাটটাকে দেখতে পাওয়া যায়। ওপাশের ফ্ল্যাটের কাপলদের মধ্যে একজনের নাম মার্বেন্স, আরেকজনের নাম অ্যানা। মার্বেন্স চিৎকার করে বলল যে ও বাড়ির মালিকের কাছ থেকে রুম ক্যান্সেল করতে চায়। এটা স্পষ্ট ওরা বুঝতে পেরেছে যে ওরা ফেঁসে গেছে। তারই মধ্যে জিম নোটিস করলো যে কলে জলও আসছে না। জিম বলল মনে হচ্ছে এটা কোনো পাজল গেমের মতো করে সলভ করতে হবে। জিমের এই কথায় এলি আরো মানসিকভাবে ভেঙে পড়লো, কারণ জিম একটি গেম কোম্পানিতেই কাজ করে আর সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এলির একটা মিসক্যারেজ হয়েছিল, তারপর থেকে জিম নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। এর জন্য এলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন এলি জিমকে রেগে বলল যে তুমি নিজের কাজের পিছনে আর কতদিন এভাবে দৌড়বে। কাল এলি বলেছিল এই শহর থেকে দূরে কোথাও গিয়ে আবার নতুন করে শুরু করার কথা, কিন্তু জিম নিজের কোম্পানির কথা ভেবে রাজি হয়নি। আর আজ এই অবস্থা। এলির কথাই জিম রেগে গিয়ে তার মোবাইলটা জোরে সে কালো ইটের দেওয়ালটাতে ছুঁড়ে মারলো আর চুপচাপ মন খারাপ করে বসে থাকলো। তখন ওর নজরে পড়লো কালো দেওয়ালটাতে একটি মেটাল ব্লক আটকে গেছে। জিম দেওয়ালের কাছে গিয়ে ওই মেটালটাকে টেনে দেখলো দেওয়ালটাতে একটা জবরদস্ত চুম্বকীয় শক্তি রয়েছে। দুজনে মিলে ওদের বাড়িতে যত ধাতুর জিনিস ছিল সব জোগাড় করে আনলো, আর কয়েকবারের চেষ্টায় ওরা এটা বুঝতে পারলো যে দেওয়ালের চারটে জায়গায় চুম্বকীয় শক্তি খুব বেশি আছে। এলি ভাবলো এতে নিশ্চয়ই আরো কোনো প্যাটার্ন পাওয়া যাবে, কিন্তু তখন জিম দেখলো যে সমস্ত মেটাল অবজেক্টস গুলো জোরে জোরে কাঁপতে শুরু করেছে। জিম বুঝতে পারলো যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। জিম তৎক্ষণাৎ এলিকে ধরে মাটিতে শুয়ে পড়লো, কারণ সমস্ত মেটালস গুলো ওদের দিকেই ফিরে এসে জিমের পিঠে গেঁথে গেল। এই ঘটনার পর ওরা আরো ভয় পেয়ে যায়।
এলি জিমের পিঠ থেকে মেটালগুলোকে একটা একটা করে বার করতে থাকে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে জিমের পিঠ। এলি সেখানে ফার্স্ট এড করে দেয়। ওরা এতটাই ভেঙে পড়েছে যে ওদের মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখছে, আর কাল এই দেওয়াল নিজে নিজেই সরে যাবে। হঠাৎ পাশের ফ্ল্যাটে আবার খুব ঝগড়ার আওয়াজ আসে, আর ওখান থেকে সেই মহিলাটির ভয়ানক আর্তনাদ শুনতে পাওয়া যায়। জিম আর এলি ভাবে যে ওদের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়ে গেছে। জিম ড্রিলের সাহায্যে হোলটাকে অনেকটা বড় করে, আর ওরা ওপাশের ফ্ল্যাটে ঢুকে যায়। ওপাশের ফ্ল্যাটে গিয়ে ওরা মেঝেতে রক্তের ছাপ দেখতে পায়। ওরা ওই ছাপ ফলো করে বেডরুম পর্যন্ত এগিয়ে যায়, যেখানে পাশের ফ্ল্যাটের মহিলা অ্যানা মাটিতে পড়েছিল। যখনই ওরা অ্যানাকে নিয়ে সেখান থেকে বেরোনোর জন্য তৈরি হয়, তখনই মার্বেন জিমের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অবস্থা খারাপ বুঝতে পেরে এলি মার্বেনের চোখে পেপার স্প্রে ছুড়ে মারে। জিম মার্বেনকে বেসবল ব্যাট দিয়ে মারতে যাবে, তখনই অ্যানা ওর প্রেমিকের সামনে এসে পড়ে। জিম আর এলি চমকে যায়। ওরা বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। এরপর অ্যানা বলে প্রচন্ড টেনশনের জন্য ওরা কিছু নেশার ওষুধ খেয়েছিল, তাই মার্বেন এরকম বিহেভ করছে। জিম স্টোর রুমের দিকে যায়। ও ভাবে এখানে যদি কোনো কাজের টুলস পাওয়া যায়। যখনই ও পাওয়ার সুইচের কাছে যায়, তখনই আমরা দেখতে পাই যে ওই কালো ইটের দেওয়ালটাতে একটা অদ্ভুত তরঙ্গ চকচক করে উঠছে। সেখানে জিম একটা ছোট কুঠার দেখতে পায়, আর সেটা দিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে জোরে ওই কালো দেওয়ালটিতে আঘাত করে, কিন্তু তাও দেওয়ালটাতে একটা দাগও হয় না। তখন এলের মাথায় একটা আইডিয়া আসে। ও বলে যখন দেওয়াল ভাঙা যাচ্ছে না, তখন কেননা আমরা ফ্লোরের মধ্যে দিয়ে রাস্তা বের করি। এলি বলল যখন ও এই অ্যাপার্টমেন্টে শিফট হয়েছিল, তখন ও রিসার্চ করেছিল যে এই অ্যাপার্টমেন্টের পুরোনো বিল্ডিং এর নিচে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ের একটা বাংকার আছে, আর এই ধরনের বাংকার অনেক সময় মেট্রোর সাথে যোগ হয়। এটাই বোধহয় ওদের বাইরে বেরোনোর একমাত্র রাস্তা। এলির কথা শুনে জিম ফায়ার অ্যাক্স দিয়ে মেঝেটা ভাঙতে শুরু করে। মার্বেলের নেশার ঘোর ততক্ষণে কেটেছে। ও বলে এটা নিশ্চয়ই বাড়ি ভাড়ার কোনো ষড়যন্ত্র হবে, কারণ পুরো বিল্ডিংটা ওরই প্রাইভেট প্রপার্টি। জিমের লাগাতার খোঁড়ার পর শেষমেশ মেঝেতে একটা গর্ত তৈরি হয়, আর নিচের ফ্ল্যাটটা দেখতে পাওয়া যায়, কিন্তু নিচে প্রচন্ড অন্ধকার ছিল। জিম বেডশিটটাকে রশির মতো করে বেঁধে নিচে নেমে এলো। ও যখন নিচে নেমে এলো, তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে এলো, যার হাতে ছিল একটা বন্দুক। বৃদ্ধ লোকটি জিমকে সেখান থেকে চলে যেতে বলল। সবাই মিলে ওনাকে বোঝায় যে ওরা বেসমেন্টে যেতে চায়, কিন্তু বৃদ্ধ কিছুই শুনতে বা বুঝতে রাজি নয়। তখন সেই বৃদ্ধর নাতনি সেখানে আসে, আর ওর দাদুকে বলে কেন বুঝতে পারছো না দাদু, ওনারা আমাদের হেল্প করছেন, বেসমেন্টের মধ্যে দিয়ে আমরা বাইরে যেতে পারবো। শেষ পর্যন্ত বৃদ্ধ রাজি হয়। তখন জিমের নজর যায় ছাদ থেকে পড়ে একটা স্মোক অ্যালার্মের উপর। জিম সেই ভেঙে যাওয়া স্মোক অ্যালার্মটার ভিতর থেকে একটা মিনি ক্যামেরা লুকিয়ে থাকা দেখতে পায়। জিম বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে আপনি এই বিষয়ে কিছু জানতেন? বৃদ্ধ বলে না তো, কিন্তু এসব অ্যালার্ম তো বাড়িওয়ালাই লাগিয়েছিল। এবার জিমের সন্দেহ শুরু হয়। ও রান্নাঘরের দিকে যায় আর বাকি অ্যালার্ম স্মোক গুলোকে ভেঙে নিয়ে আসে। দেখে সবগুলোর মধ্যে একটা মিনি ক্যামেরা লাগানো রয়েছে। তার মানে বাড়িওয়ালা ওদের উপর সবসময় নজর রাখছে। সেই কি তাহলে ওদের সাথে কোনো রিয়ালিটি শো খেলছে? এলি বলল বাড়িওয়ালা তো পাশের ফ্ল্যাটেই থাকে, কেননা আমরা ওনাকে জিজ্ঞেস করি। সবাই মিলে আবার দেওয়াল ভেঙে বাড়িওয়ালার ফ্ল্যাটে ঢুকে যায়, কিন্তু ভিতরে ওরা চারিদিকে নিস্তব্ধতা লক্ষ্য করে। পরে অনেক খোঁজার পর শেষ পর্যন্ত একটা কোনায় বাড়িওয়ালার মৃতদেহ দেখতে পায়। ওরা অবাক হয়ে দেখে যে বাড়িওয়ালার হাত দুটো কাটা রয়েছে, কিন্তু হাতের টুকরো দুটো কোথাও দেখতে পায় না। জিম বাড়িওয়ালার মোবাইলটা দেখতে পায়। সেটা অন করলে শুধু কালো দেওয়ালের ছবি দেখতে পেল জিম। বাড়িওয়ালার রহস্যময় মৃত্যুতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ওরা মনে করে যে হতে পারে এটা আসল পৃথিবীই নয়, ওরা হয়তো অন্য কোনো গ্রহে পৌঁছে গেছে। তখনই অ্যালিস এখানে একটা নিউজ পেপার দেখতে পায়, যেখানে লেখা রয়েছে হামবার্গ পোর্ট এরিয়ায় কাল ভীষণ আগুন লেগেছিল। জিমের হঠাৎ মনে পড়লো ও কাল রাস্তায় সেই আগুনের কালো ধোঁয়া দেখেছিল, যেখানে এত ব্লাস্ট হয়েছিল যে সেনাদের হেলিকপ্টারও ডাকা হয়েছিল। ওদিকে এই ফ্ল্যাটের মেঝেটা গর্ত করছিল মার্বেল। হঠাৎ একটা বড় গর্ত হয়ে যাওয়ায় ওরা চারজন নিচের ফ্ল্যাটে পড়ে যায়। তখন সেখানে একটা লোক এসে দাঁড়ায়। ও নিজের নাম ইউরি বলে। ইউরি বলল ওর বন্ধু জেসনের কাছেও এসেছিল। যখন ইউরি জানতে পারলো যে এরা বাংকারের রাস্তা দিয়ে বাইরে বেরোতে চাইছে, তখন ইউরি গম্ভীর হয়ে যায়। ও
ওকে দেখে মনে হচ্ছে ইউরি চায় না এরা এখান থেকে কেউ বাইরে বেরোক। ইউরি বলল, হতে পারে বাইরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে, তাই আমাদের সেফ রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এলি ওর কথায় বিন্দুমাত্র বিশ্বাস করে না। এলি জিজ্ঞেস করলো, তোমার বন্ধু জেসন কোথায়? ইউরি ওদের একটা রুমে নিয়ে যায়, যেখানে বিছানায় জেসনের মৃতদেহ শোয়ানো ছিল। ইউরি বলল, আজ সকালে ও যখন কালো দেওয়ালের কাছে গেছিল তখনই ওর মৃত্যু হয়। জিমের মনে পড়ে যায় মোবাইল দেওয়ালের কাছে যখন যায় তখন তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স দেখা যায়। এবার ওরা আবার মেঝেটাকে খুঁড়তে শুরু করে আর শেষ পর্যন্ত ওরা বেসমেন্টে পৌঁছে যায়। সবাই একটা অন্ধকার রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেল। এরপর সামনে একটা বাংকারের ভারী দরজা ওদের চোখে পড়লো। সবার মুখে একটু হাসি দেখতে পাওয়া গেল। এবার ওরা বাইরে বেরোতে পারবে। কিন্তু যখনই এলি দরজাটা খুললো দেখলো সেখানেও কালো দেওয়ালটা রয়েছে। সবার হতাশা আরো বেড়ে গেল। ওরা ভাবলো এই কালো দেওয়ালটা মাটির 10 মিটার নিচ পর্যন্ত এলো কি করে। মার্বেন সেই অ্যাক্স দিয়ে পাগলের মতো দেওয়ালটাতে মারতে শুরু করলো। জিম ভয় পেয়ে ওর কাছে এসে ওকে আটকালো। জিমের মনে হলো এই একমাত্র অস্ত্রটাও না ভেঙে যায়। মার্বেনের হতাশা ওর মানসিক স্থিতিকে বিগড়ে দিয়েছে। ও হঠাৎ ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে সেই কালো দেওয়ালটাতে ফায়ার করে দিল। কিন্তু এটা কি? গুলিগুলো দেওয়ালের কাছে এসে থেমে গেল আর সেই জায়গাতেই খুব জোরে ঘুরতে থাকলো। জিমের মনে পড়লো এর আগেও মেটালের জিনিস দেওয়ালের অপোজিট সাইডে ছুটে গিয়েছিল। ও চিৎকার করে বলল, সবাই নিচে ঝুঁকো। তৎক্ষণাৎ গুলিগুলো প্রচন্ড গতিতে ওদের দিকে ধেয়ে আসে। বৃদ্ধ লোকটি ঝুঁকতে পারে না, তাই গুলিগুলো ওর বুকটাকে এফোর ওফোর করে দেয়। বৃদ্ধ লোকটির মৃত্যু হয়। মার্বেন অবাক হয়ে দেখে ওর বোকামের জন্য একজনের মৃত্যু হয়ে গেল। ওরা সবাই ভেঙে পড়ে। সামনে আর কোনো রাস্তাই ওরা দেখতে পাচ্ছিল না। জিম একজন প্রফেশনাল গেম ডেভেলপার, তাই ওর মনে হয় যেমন প্রত্যেক গেমের লেভেলগুলোকে পার করার জন্য একটা করে ক্লু থাকে, সেরকমই কোনো ক্লু নিশ্চয়ই এখানেও কোথাও রয়েছে। ও বলল ওদের আবার বাড়িওয়ালার ঘরে গিয়ে বিল্ডিং এর রেনোভেশন রেকর্ড বা সিসিটিভি ফুটেজ খুঁজতে হবে। কিন্তু এলি আর বৃদ্ধ লোকটির নাতনি এখানেই থেকে গেল ইউরির সাথে। এলি মৃত জেসনের ঘরে গেল। এলি ভাবলো এখানেও নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যেতে পারে। এলি ড্রয়ার থেকে একটা ভিজিটিং কার্ড বের করলো, যেখান থেকে ওরা জানতে পারলো যে জেসন তো একটা ন্যানো ডিফেন্স কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল। এলি টেবিলের নিচ থেকে একটা ভাঙা ল্যাপটপ আর ভাঙা মোবাইল খুঁজে পায়। ইউরি ওদের বলে জেসন নিরাশ হয়ে ওগুলো ভেঙে দিয়েছিল। ওদিকে জিম বাড়িওয়ালার ঘরের প্রত্যেক কোণা খুঁজতে থাকে। জিমের খালি মনে হচ্ছিল বাড়িওয়ালার কাটা হাতগুলো কোথায় গেল। সেই সময় জিমের মনে হলো এই রুমটার আকার ওদের অ্যাপার্টমেন্টের রুমগুলোর থেকে ছোট। জিম সব দেওয়ালগুলোকে হাত দিয়ে ঠুকে ঠুকে দেখলো সত্যি একটা দেওয়ালে খোকলা আওয়াজ হচ্ছিল। জিমের মনে হলো এখানে নিশ্চয়ই কোনো গোপন দরজা আছে, কিন্তু দরজা খোলা যাবে কি করে। তখনই মার্বেন একটা ড্রয়ারে 10 নম্বরের একটা পাসওয়ার্ড প্যানেল খুঁজে পেল। কিন্তু এখান থেকে তো অনেক নাম্বার বেরোতে পারে। তখন জিমের মাথায় একটা বুদ্ধি এলো। ও কিচেন থেকে আটা নিয়ে এসে ফু দিয়ে সে প্যানেলের উপর ছিটিয়ে দিল। এরপর ওরা প্যানেলের উপর কয়েকটা নাম্বারের ফিঙ্গারপ্রিন্ট দেখতে পেল। এবার জিম বুঝতে পারলো কোন নাম্বার দিয়ে দরজাটা খুলে যাবে। সেই নাম্বার প্রেস করতেই সামনের দেওয়াল থেকে একটা দরজা খুলে গেল। জিম দেখলো ভিতরে একটা গোপন মনিটর রুম রয়েছে, যেখান থেকে প্রত্যেক অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি রুমকে নোটিশ করা হতো সেই ফায়ার অ্যালার্মে লুকিয়ে রাখা ক্যামেরার মাধ্যমে। এটা দেখে অ্যানা এলিকে ডাকতে নিচে গেল। ইউরি আর এলি জিমের কাছে চলে এলো। এখন জেসনের রুমে কেবল সেই ছোট মেয়েটি থেকে গেছিল। মেয়েটি একটি কাগজে একটা কোড লেখা দেখতে পেল, আর ওর সন্দেহ হওয়ায় ও জেসনের মৃতদেহের থেকে চাদর সরিয়ে দেখলো যে জেসনের গলায় আঙ্গুলের ছাপ রয়েছে। মেয়েটি বুঝে গেল জেসনকে নিশ্চয়ই হত্যা করা হয়েছে। সেই সময় মেয়েটির পিছনে ইউরি এসে দাঁড়ালো। ওদিকে জিম সেই মনিটরের সামনে রেকর্ডিং গুলো সার্চ করতে করতে সেদিনের ভিডিওটা দেখতে পেল, যেদিন আচমকা ওই কালো ইটের দেওয়ালটা প্রকট হয়েছিল। জিম দেখলো দেওয়ালটা আসলে কালো ধোঁয়া দিয়ে বানানো ছিল। এবার জিম জেসনের ফ্ল্যাটের ভিডিওটা প্লে করলো, যেখানে জিম পরিষ্কার দেখতে পেল যে জেসনের মৃত্যু দেওয়ালের কাছে যাওয়ার জন্য হয়নি, বরং জেসন সেই কালো দরজাটার কাছে গিয়ে নিজের মোবাইল দিয়ে কিছু সেটিং করেছিল। তাই জিম মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো দেখতে পেল, আর তারপরই বাইরের সূর্যের রশ্মির আলো দেখতে পাওয়া গেল। এর মানে জেসন ওই কালো দেওয়ালটা খুলে ফেলেছিল। হঠাৎ সবাই পিছন ফিরে দেখলো ইউরি সেখানে নেই। মার্বেন তখন নিচের ফ্ল্যাটে যায়। ও জেসনের রুমে গিয়ে দেখে ইউরি কিছু কাগজপত্র জ্বালাচ্ছিল, আর ওই মেয়েটির মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। ইউরির মুখে একটি
একটি শয়তানি হাসি ছিল। ও তখন বলে যাচ্ছিল যে ওই কালো দেওয়ালটা সবার সুরক্ষার জন্য বানানো হয়েছে। ওদিকে জিম মনিটরে দেখলো যে ইউরি জেসনকে হত্যা করেছে। তখনই গতিক ভালো বুঝতে না পেরে বন্দুক নিয়ে জিম জেসনের ঘরের দিকে দৌড়ে যায়। তখন ইউরি আর মার্ভেনের মধ্যে প্রচন্ড হাতাহাতি হচ্ছে। জিম এসে পড়ায় দুজনে মিলে ইউরিকে কাবু করে নিল। ওদিকে এলির হঠাৎ মনে হলো যে এই কালো দেওয়ালটা ন্যানো ডিফেন্স কোম্পানি তৈরি করে নয়তো। জিমের মনে পড়লো এই কোম্পানি তো সেখানে আছে যেখানে কাল আগুন লেগেছিল, হামবাগ পোর্ট সিটিতে। ইউরিকে ওর একটা চেয়ারে কষে বেঁধে দিল। ইউরির জ্ঞান ফিরলে ও বলল এই কালো দেওয়ালটা ন্যানো কোম্পানির দ্বারাই তৈরি। এটাতে একটা আলটিমেট ডিফেন্স সিস্টেম আছে। বাইরের দুনিয়ায় ভয়ানক সংকটজনক অবস্থা থাকার কারণেই এটা বানানো হয়েছে। এলি বলল তোমার কথা সত্যি হলে জেসন এই দরজাটা খোলার চেষ্টা করছিল কেন? ইউরি বলল জেসনের মনে হয়েছিল যে পোর্ট এরিয়ায় আগুন লাগার জন্য এই এরিয়ার ট্রিগার সিস্টেমে কোনো গোলমাল হয়েছে, তাই সেটা দেখার জন্য ও বাইরে যেতে চাইছিল। তাই আমি ওকে মেরে ফেলেছি। আমি চাই না কেউ এখান থেকে বাইরে যাক। ইউরি আর কিছুই বলে না। জিম আবার মনিটরে গিয়ে বসলো আর জেসনের পুরনো গতিবিধির ভিডিওগুলো লক্ষ্য করতে লাগলো। জিম দেখলো জেসন 3 ঘন্টা ধরে তার কম্পিউটারের সামনে বসেছিল। মনে হয় ও কোনো কোড লিখছিল যাতে করে ওই কালো ইটের দেওয়ালটাকে কন্ট্রোল করা যায়। তখনই জিম দেখলো জেসনের কাছে ইউরি এসে তার ল্যাপটপ আর মোবাইলটা ভেঙে দেয়। জিম বলল জেসনের ভাঙা মোবাইলটা আমার চাই। এরপর জিম খুব সাবধানে জেসনের মোবাইল থেকে স্টোরেজ চিপটাকে বের করলো। জিম এবার ওই অ্যাপ্লিকেশনটাকে অন্য মোবাইলে কপি করে নিল। সবাই একটা আশা নিয়ে এবার সেই কালো দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। এবার জিম অ্যাপ চালু করলেই মোবাইলের স্ক্রিনে 4টে স্কোয়ার শেপ দেখা গেল। এগুলো হলো 4টে বাটন। জিম তার মধ্যে একটা বাটন টিপলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা কিছুবার জ্বলে উঠলো। জিমের মনে পড়লো যে সিসিটিভিতে ও দেখেছিল কালো রঙের দেওয়াল খুলবার আগে জেসনের ফোনে এভাবেই ফ্ল্যাশ লাইট জ্বলেছিল। যখন জিম 4টে বাটনকে বারবার করে দাবলো তখন সামনের দেওয়ালের পাজলগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে থাকলো। অ্যানা সেটা দেখে এগিয়ে গিয়ে ওর আঙুলটা দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিল। অ্যানা বুঝতে পারলো ওর হাতটা কোনো গাঢ় চিপচিপে পদার্থে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর অ্যানার চেহারায় ভয় দেখা গেল। ও বুঝতে পারলো ওর হাতটা কোনো জিনিসে আটকে গেছে। ও নিজের হাতটাকে টেনে বের করতে চাইলে সেটা আরো ভিতরে ঢুকে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি অ্যানাকে দেওয়ালের ভিতরে টেনে নিচ্ছিল। জিম, এলি আর মার্বেল সবাই মিলে অ্যানাকে টানতে শুরু করলো, কিন্তু আস্তে আস্তে তখন অ্যানার পাটাও ওই কালো দেওয়ালে ঢুকে গেছে। এবার দেওয়াল আবার শক্ত হয়ে আগের অবস্থানে ফিরে আসতে থাকে আর শেষ পর্যন্ত দেওয়ালটা পুরোপুরি শক্ত হয়ে গিয়ে অ্যানার শরীরটাকে মাঝে মাঝে দুটুকরো করে দিল। এবার জিম বুঝতে পারে যে বাড়িওয়ালার কাটা হাত দুটো কোথায় গেছে, কারণ অ্যানার শরীরের বাকি অংশ ওই কালো দেওয়ালের ভিতরেই থেকে গেল। মার্বেল কাঁদতে কাঁদতে অ্যানার রক্তাক্ত শরীরের কাছে এলো, কিন্তু আর স্থির থাকতে না পেরে দৌড়ে উঠে ওই ইউরিকে একটা গুলি করলো। তারপর জিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেকে গুলি করে শেষ করে দিল। দেখতে দেখতে পুরো গ্রুপটার মধ্যে এবার শুধু দুজনেই বেঁচে রইল, জিম আর এলি। এবার দুজনে আলোচনা করলো যে ভুলটা কোথায় হয়েছিল। নিশ্চয়ই বাটনগুলো টেপার কোনো নিজস্ব প্যাটার্ন আছে, কারণ প্রত্যেকটা বাটন টেপাতে ফ্ল্যাশের সংখ্যাটাও আলাদা আলাদা হয়। এলির মনে পড়লো যে মনিটরে জেসনের পুরো প্রসেস রেকর্ড হয়ে আছে। জেসনের মোবাইলে কতবার ফ্ল্যাশ লাইট জ্বলেছিল। এবার ওরা ভিডিওতে জেসনের ফ্ল্যাশের বারবার গুনতি করছিল। শেষ পর্যন্ত ওরা বুঝতে পারলো যে কোন প্যাটার্নে বটনগুলো টিপতে হবে। যখন ওরা শেষবারের মতো আরেকবার চেষ্টা করতে যাবে তখন ইউরি সেখানে এলো, কিন্তু ইউরি তো মরে যাওয়ার কথা। ও পাগলের মতো জিমের উপর ঝাঁপিয়ে পড়লো। জিম আর এলি দৌড়ে বাংকার পর্যন্ত পৌঁছে গেল আর একটা দরজা শরীর দিয়ে বন্ধ করে রাখলো জিম। এদিকে এলি সঠিক প্যাটার্নে মোবাইলের বাটনগুলো প্রেস করতে লাগলো। কালো ইটের দেওয়ালটিতে একটি কম্পন শুরু হলো আর দেওয়ালটা আস্তে আস্তে ধোঁয়ায় পরিণত হয়ে গেল। ওদের বাইরে যাওয়ার রাস্তাটা এখন খোলা, কিন্তু কতক্ষণ খোলা থাকবে ওদের জানা নেই। ওদিকে ইউরি তখন ঘরের ভিতরে ঢুকে গেছে আর জিমকে জবরদস্তি ধরে রেখেছে। তাই জিম এলিকে বারবার করে একাই বেরিয়ে যেতে বলল, কিন্তু এলি জিমকে না নিয়ে যাবে না। তাই সেই ধারালো কুঠার দিয়ে এলি ইউরির মাথায় জোরে আঘাত করলো। ইউরির সেখানেই মৃত্যু হয়। এবার জিম আর এলি আস্তে আস্তে বাংকারের বাইরে বেরিয়ে এলো। সামনে সূর্যের তেজ রশ্মি দেখতে পাওয়া গেল। ওরা ঠিক মতো তাকাতেও পারছিল না। একটু ধাতস্থ হলে ওরা অবাক হয়ে দেখলো শুধু ওদের অ্যাপার্টমেন্টই নয়, সম্পূর্ণ শহর এই কালো ইটের দেওয়ালে ঢাকা রয়েছে। এরপর ওরা একটা গাড়ি করে এই শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেল। রেডিওতে একটা ঘোষণা শোনা যাচ্ছিল, ন্যানো
কোনো ডিফেন্স কোম্পানিতে আগুন লাগার ফলে সিস্টেমে গোলমাল হয়ে গেছে, যাতে এই গোপন সুরক্ষা প্রণালী নিজের থেকেই সক্রিয় হয়ে উঠেছিল। তো এই ছিল ব্রিক মুভিটির কাহিনী, যা অনেকটা পাজল গেমের সিনেমার মতো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।